1000 টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে, পরোয়া তো নেই 2-10 লাখ হয় যদি হোক দেনা, একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা। কেন বলছি এ কথা সেটাও ধীরে ধীরে আপনাদের বলবো, কিন্তু 1000 টাকার ঝাড়বাতি অতীত, লাখ টাকার ঝাড়বাতি দেখাবো আপনাদের। এবং এই ঝাড়বাতি কিসে ব্যবহার হতে পারে, কোথায় ব্যবহার হতে পারে আপনারা বিচার করুন। কারণ আমার আপনার সাধারণের বাড়িতে বা ধরুন কোনো জনপ্রতিনিধির বাড়িতে লাখ টাকার ঝাড়বাতি হয় কি জানি না, কিন্তু তৃণমূল জমানায় সেটাও হয়েছে। সরকারি ত্রাণ চুরি হয়েছে, চাল ডাল চুরি হয়েছে, এমনকি লুঙ্গি পর্যন্ত চুরি হয়েছে। ঝাঁ চকচকে ডাইনিং টেবিল, দামি খাট, আর তার সঙ্গে এই ঝাড়বাতি। কেন এই জিনিসগুলোর কথা বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো, কারণ এক কাউন্সিলরের গল্প বলবো আজকে আপনাদের। তৃণমূলের কাউন্সিলরদের ওই যে বলি না আমরা চায়ের ঠেকে বসে গণপরিবহনে যারা যাতায়াত করি, আমরা বলি তো যে দেখেছো ওই তৃণমূলের কাউন্সিলর দাদা, তার তো 10 আঙ্গুলে 10টা সোনার আংটি, গলায় একটা সোনার চেন। কি করে হয়? কেউ 1 বছর ক্ষমতায়, কেউ 2 বছর ক্ষমতায়, যিনি 15 বছর ক্ষমতায় তার কথা ছেড়ে দিলাম, তাদের হাতে তাদের গলায় ওই অলংকার, আর তাদের ওয়ার্ড অফিসে দেখাবো আপনাদের। প্রথমে তাহলে একটু ঝাড়বাতি দিয়ে শুরু করি। 109 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড আলো করে থাকতেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই সেই অনন্যা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে অনেক রকমের জল্পনা শোনা গিয়েছে, অনেক সময় অনেক মুচমুচে গল্পও শোনা গিয়েছে, তাড়িয়ে তাড়িয়ে অনেকে উপভোগ করেছেন, অনেকে তার অত্যাচারের দিনের পর দিন মুখে পড়েছেন, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বার করতে পারেননি। কারণ বলা হতো, জানি না সত্য মিথ্যে, বলা হতো অনন্যা বন্দ্যোপাধ্যায় তো ঠিক আছে, উনি আছেন কাউন্সিলর হিসেবে, কিন্তু তার মাথার উপরে অরূপ বিশ্বাস। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না তাকে। আজকে জানি না যে এই মেসিকাণ্ডের পরে অরূপ বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছেন, কারণ 48 ঘন্টার সময়সীমা তো তার শেষ হয়ে গেল, এবার তো বেরিয়ে আসার কথা। যাই হোক, অরূপ বিশ্বাসের প্রসঙ্গে পরে আসছি। বলছিলাম অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কথা। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার ওয়ার্ড অফিসে গর্ভনিরোধক, তার ওয়ার্ড অফিসে লাখ টাকার ঝাড়বাতি, তার ওয়ার্ড অফিসে মেকআপ কিট, তার ওয়ার্ড অফিসে খাট, তার ওয়ার্ড অফিসে ডাইনিং টেবিল, তার ওয়ার্ড অফিসে একের পর এক প্রসাধন, এই রকমের প্রসাধন। তাহলে এখানকার মানুষ যে কথা বলছেন যে এখানে তো মধুচক্র চলতো, এখানকার মানুষ যে কথা বলছেন নোংরামো চলতো, আর এই নোংরামোর পাঠশালা দিনের পর দিন যিনি চালিয়ে গিয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, বকলমে অরূপ বিশ্বাস। আচ্ছা, আপনারা বিশ্বাস করছেন না হয়তো, কিন্তু আমি আপনাদের বিশ্বাস করাবো, কারণ আমাদের প্রতিনিধি যখন ওখানে গিয়েছেন, তিনি যখন বিভিন্ন জিনিস তুলে ধরছেন একের পর এক, তখন সত্যি প্রাথমিকভাবে আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু যা দেখলাম একটু আপনাদের না দেখালে জাস্টিস হবে না। একটু ঝাড়বাতির ছবি দেখাই, চলুন। এই যেটা দিয়ে শুরু করেছিলাম 1000 টাকার ঝাড়বাতি অতীত, আর এইবার আপনাদের লাখ টাকার ঝাড়বাতি দেখাবো। দুটো ঝাড়বাতি 1.5 লাখ, 1.5 লাখ, 3 লাখ। দেখুন ছবি আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্ড অফিসের ভিতর থেকে উদ্ধার লক্ষ টাকার ঝাড়বাতি। যে ছবি ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে, মারাত্মক ছবি। 109 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের ভিতরে যখন বিলাসবহুল ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে ফল সিলিং থেকে শুরু করে মেকআপ রুম, ড্রেসিং টেবিল, এসি, অত্যাধুনিক আসবাবপত্র, আর তখনই এই লাখ টাকার ঝাড়বাতি উদ্ধার। কি রয়েছে দাদা ভেতরে? আপনারা তো খুললেন এই পিস, এর ভিতরে আরো কাচের সব সেট ফেট আছে। কাছের সেট একটু খুলে দেখা যাবে কি রয়েছে? এই যে এলইডি লাইট আছে। কি রয়েছে দাদা এখানে? এটা এলইডি লাইট আছে পুরোটা, এটা সেট হবে। এর দাম নেই করে আমি যেটু জানি, অ্যাজ পার মাই নলেজ, আমি এই লাইনের লোক আছি, 1.5 লক্ষ টাকা দাম আছে। এটা কি জিনিস? স্যান্ডেলিয়ার ঝাড়বাতি, স্যান্ডেলিয়ার। আচ্ছা, এখানে দুটো বাক্স দেখতে পাচ্ছি আমরা, এই একটা বাক্স, দুটো সেম। ওয়ার্ড অফিসে লাখ টাকার ঝাড়বাতি, 3 লাখ টাকার দামের ঝাড়বাতি এখানে পড়ে 3 লক্ষ টাকার ঝাড়বাতি ওয়ার্ড অফিসে পড়ে আছে। ওনার হাতিবাড়ি আছে,
উনি ওখানে সাজাচ্ছেন ওনাকে, ওখানে সাজাচ্ছেন ওখানে। উনি হাতিবাড়ি মানে একটা না, দুটো বিল্ডিং আছে, যার দাম আনুমানিক রাইট নাও 10 কোটি টাকা দাম আছে। উনি বিলাসবহুল উনি তৈরি করছেন। পাশের এটাতেও কি তাই রয়েছে? তাই রয়েছে, দুটোই সেম বক্স। ফলে একেবারেই সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি যে 109 নম্বর ওয়ার্ড অফিসের ভিতর থেকে উদ্ধার হলো মোট 3 লক্ষ টাকার ঝাড়বাতি। প্রশ্ন হচ্ছে যে এই ঝাড়বাতির রেখে দেওয়ার কারণ কি? এগুলো কি ব্যক্তিগত ব্যবহারের জন্য? একজন কাউন্সিলরের ওয়ার্ড অফিসে এই 3 লক্ষ টাকার ঝাড়বাতি থাকবেই বা কেন? আচ্ছা, এই যে প্রমোটাররা বিভিন্ন সময় বলেছেন যে সিন্ডিকেট চালাচ্ছেন শাসক দলের নেতারা, কাটমানি চাইছেন শাসক দলের নেতারা, একটা বিল্ডিং তৈরি করতে গেলে প্রমোটারদের দুরবস্থার মধ্যে পড়তে হয়েছে। সেই সমস্যা তৃণমূল কংগ্রেসের সরাসরি সেই অত্যাচার প্রমোটারদের ওপরে একের পর এক অভিযোগ তারা করেছেন। এটা আলাদা কথা যে ওই ধরুন 75-25-এর যে বখরার ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছানোর কথা বারবার শুনেছি আমরা, তো সেইটা করতে গেলে তো তৃণমূলের যারা মেজো সেজো ছোট নফুল রাঙা ইত্যাদি নেতারা রয়েছেন তাদেরকে তো খুশি করতে হবে। আর তাদের খুশি করতে গেলে প্রমোটারদের কি অবস্থা হয়েছে। আমাদের প্রতিনিধি যখন এই উত্তপ্ত হয়ে রয়েছে তো পরিস্থিতি, আপনারা বুঝতে পারছেন যে কি চলেছে ভেতরে, কি চলেছে। ফলে যখন গিয়েছেন ওই এলাকার বাসিন্দারা, তারা সরাসরি ভেতরে নিয়ে যাচ্ছেন এই ওয়ার্ড অফিসের ভেতরে, দেখাচ্ছেন যে রেট চার্ট তৈরি করা রয়েছে। এই রেট চার্টের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে যে কোন প্রমোটার কত টাকা দেবে। এবং আরো সাংঘাতিক তথ্য আপনাদেরকে শেয়ার করি, যে তোলাবাজির নমুনা আমরা তৃণমূল কংগ্রেসে এতদিন অভিযোগের আকারে দেখতাম, এ তো কাঁচা হাতে লেখা। শুধু প্রমোটাররা নয়, হাসপাতালগুলো থেকে টাকা তুলেছে তৃণমূল, হাসপাতালগুলো থেকে। অরুণা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, এই যে সিন্ডিকেট চালিয়েছেন দিনের পর দিন, যেভাবে নিজের দলটাকে আজকে বেআব্রু হতে দেখছেন। যদি অরূপ বিশ্বাস, আমি জানি না আপনি কোথায় আছেন, যেখানে আছেন সেখান থেকে যদি এগুলো দেখেন, আপনাদের কি বিন্দু মাত্র নিজেদের ওপর ঘৃণা হয় যে কি করেছেন আপনারা, বাংলার মানুষের সাথে কি করেছেন? আপনার অনন্যা বন্দ্যোপাধ্যায়, আপনার ওয়ার্ডের মানুষগুলোর সঙ্গে আপনি কি করেছেন? এই এত জিনিস জড়ো থাকে একটা ওয়ার্ড অফিসে, কি কারণে প্রমোটারদের লাখ লাখ টাকা দিতে হচ্ছে একটা বাড়ি তৈরি করতে গিয়ে? হাসপাতালের থেকে তোলা তুলছেন আপনারা। কিছু তো লজ্জা রাখা উচিত, কিছু লজ্জা তো রাখুন। আপনার পরবর্তী প্রজন্মকে আপনারা কি বলবেন? কি করে গেছেন 15 বছরে রাজ্যটার হাল, কি করে গেছেন? প্রমোটারদের চার্ট, এই যে সেই ছবি দেখুন। আমি একটা প্রতিবেদন দেখাই যেখানে এখানকার সাধারণ মানুষ তারাই দেখিয়ে দিচ্ছেন, আমাদের কিছু বলতে হয়নি, কিছু করতে হয়নি, তারাই দেখিয়ে দিচ্ছেন মানুষের ক্ষোভ। ভাবুন, আপনারা ডিম খাবেন না, আপনারা গোবর খাবেন না, আপনারা টমেটো খাবেন না, তো স্বাভাবিক ব্যাপার। মানুষের ক্ষোভ, মানুষের রাগ, তারই বহিঃপ্রকাশ। দেখুন প্রমোটারদের রেট চার্ট, কত টাকা করে দিতে হতো। অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন। প্রমোটারদের কাছ থেকে কত টাকা পয়সা নেওয়া হবে সেটার একটা লিস্ট। একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি। এটা যেখানে দাঁড়িয়ে রয়েছি, একবার লিস্টটা দেখাবো। তুমি যদি একবার সরাসরি দর্শকদের দেখানো যায়, একটা লিস্ট ইতিমধ্যেই হাতে এসেছে এবং যেখানে তুমি দেখতে পাবে, আমার চিত্র সাংবাদিক নিখিলকে বলবো দেখাতে, দেখো একদম এখানে রেট ধরে ধরে লেখা রয়েছে কতজন প্রমোটার কত টাকা করে দিয়েছে। দেখো নস্কর, জয় নস্কর, সেখানে প্রায় 1 লক্ষ টাকা, ডিউ 50,000 টাকা, এই যে এখানে লেখা রয়েছে। অয়ন দাস 50,000, মামা 68,000। তারপরে দেখো নিচে এখানে রয়েছে 5 লক্ষ এবং এখানে RN টেগোর অর্থাৎ একটি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল, সেখানে 3 লক্ষ। অভিদীপ্তা বলে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানে 3 লক্ষ। আরও একটি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল 2 লক্ষ। ডি ব্লক 50 লক্ষ। তারপরে আরও একটি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল 2,22,000। আরও একটি বেসরকারি হাসপাতাল 90,764। এই করে করে লোকাল প্রমোটারে দেখো 10,90,000, মানে একদম
পয়েন্ট টু পয়েন্ট লেখা রয়েছে, তার মধ্যে বাইপাসের ধারের একাধিক বেসরকারি হাসপাতালের নাম উল্লেখ রয়েছে, কোন হাসপাতাল কত টাকা করে দিচ্ছে বা কত টাকা করে যাচ্ছে। অর্থাৎ এই যে হাসপাতালের নাম দেওয়া, বিভিন্ন অ্যাপার্টমেন্টের নাম দেওয়া, এই যে টাকার অঙ্কগুলো, এগুলো কিসের? এগুলো তো ওয়ার্ড অফিস, এগুলো কি মিলছে? এগুলো ওয়ার্ড অফিসে যেগুলো মিলছে, এই বিগত 15 বছর ধরে যে তোলাবাজিটা চলছিল সেই তোলাবাজির লিস্ট। তাহলে বুঝুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন ইডির দপ্তরে, অরূপ বিশ্বাস তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অনন্যা বন্দ্যোপাধ্যায়, মানে আমি এখানে যদি এরকমটা হয়, ধরুন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিসের ভেতরে এইগুলো পাওয়া যাচ্ছে, আমরা তাহলে এটা কি সহজে অনুমান করতে পারি যে প্রত্যন্ত জায়গাগুলোতে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যন্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস কতটা অত্যাচার করেছে, কতটা নিচে নেমেছে? সব জায়গায় তো সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতে পারে না। কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে শেষ করে দিয়েছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কন্ডম, একটার পর একটা পার্টি অফিস বলুন, একটার পর একটা স্কুল বলুন, একটার পর একটা কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, সেখানে কি না পাওয়া গেছে। নেশাদ্রব্য থেকে শুরু করে এই ধরনের আপত্তিকর বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছে। কি হতো এখানে? কি কারণে কন্ডোমের প্রয়োজন? কি কারণে কন্ডোমের প্রয়োজন? একটা পার্টি অফিস যেখানে কোনো রকম রাজনৈতিক আলোচনা হচ্ছে মানা গেল, সেখানে কোনো গঠনমূলক আলোচনা হচ্ছে মানা গেল, সেখানে সমাজ সচেতনতামূলক কোনো রকম কর্মসূচি নেওয়া হচ্ছে মানা গেল। সমাজের সাধারণ মানুষ আপনাকে কাউন্সিলর করে যারা ভোট দিয়ে পাঠিয়েছে 109 নম্বর ওয়ার্ডে, তো সেই মানুষগুলো জল পেল কিনা, সেই মানুষগুলো বাড়ির পাশে নর্দমাটা ঠিক হলো কিনা, এগুলো আপনি না দেখে, এগুলো কি হয়েছে? অনন্যা দেবী, কন্ডম পাওয়া যাচ্ছে আপনার অফিস থেকে, আপনার ওয়ার্ড অফিস থেকে, সরঞ্জাম, সাজের জিনিস। আমরা মেকআপ রুম, ওখানে মেকআপ রুমে ঢুকেছি আমাদের চক্ষু চড়ক গাছ দেখে, অতগুলো জুসের কন্টেনার রাখা। কি হতো? কার লাগতো জুস? কি জন্য লাগতো? কি করতেন আপনারা? কারা যেত ওখানে? এগুলো কি এত জিনিস? এগুলো কি উদ্দেশ্যে এখানে জড়ো করেছিলেন? যখন আমফানে গ্রামের পর গ্রাম তছনছ হয়ে গেছে, যখন একটার পর একটা ঝড় এসছে, গ্রামের পর গ্রাম তছনছ হয়ে গেছে, তখন আপনাদের এই যে পার্টি অফিসগুলোতে এই ত্রাণের সামগ্রী রাখা, কিসের জন্য অপেক্ষা করছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বলবে হ্যাঁ যান ত্রাণ দিয়ে আসুন, তারপর যাবেন। আপনাদের কি কারণে ভোটে জিতিয়ে সাধারণ মানুষ এনেছে, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে, কি জন্য আপনারা কতক্ষণে প্রভু বলবেন যে হ্যাঁ যান? তারপর অনন্যা বন্দ্যোপাধ্যায় দেখুন, উনি তো বোর্ডে মাত্র, তো বোঝাই যাচ্ছে মাথার উপরে কারা বসে আছেন, কারা এই পুতুল নাচটা নাচাচ্ছেন, সেটা তো বোঝাই যাচ্ছে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের দেখুন এই যে কি পাওয়া গেছে, আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু একটু অনন্যা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলি আপনারা জানেন অনেকে। জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই অনন্যা বন্দ্যোপাধ্যায়, 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। অভিনেত্রী ব্যক্তিগত জীবনে রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক নেতা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তাদের ঘনিষ্ঠতার লেভেল নিয়ে যা আলোচনা হয়েছে আমি সেখানে ঢুকছি না, আপনারা আমার থেকে অনেক বেটার জানেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে প্রথমে বিমান সেবিকা ছিলেন এবং 2000 সালে মিস ক্যালকাটা খেতাব জেতার পর মডেলিং এবং অভিনয় প্রবেশ করেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে এলেন, কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন। উনিও দলের সমালোচনা করেছেন খারাপ সময়। যাই হোক, সে কথায় আসছি। অরূপ বিশ্বাস রাজনৈতিক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে অনন্যার যোগাযোগ এবং এই যে একটা বিরাট সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেটা তো ওনার আশীর্বাদের হাত মাথায় থাকার ফলে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, একাধিকবার দেখা গেছে। অরূপ বিশ্বাসের পাশে ছাড়া দাঁড়াতেনই না। যেখানে অরূপ বিশ্বাস যে অনুষ্ঠানে গিয়েছেন, অনুষ্ঠান মঞ্চ আলো করে রয়েছেন, অরূপ বিশ্বাসের পাশের সিটটায় উনি বসেছেন, অরূপ বিশ্বাসের পাশে উনি দাঁড়িয়েছেন, অন্য কাউকে সেখানে ঘেঁচতে দেননি। তো এহেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, আপনি অভিনয় করলেন, আপনি মডেলিং করলেন, আপনি মিস ক্যালকাটা হলেন, আপনি বিমান সেবিকা হওয়ার চেষ্টা করেছিলেন,
আপনি তারপরে কি হলেন? কিচ্ছু হচ্ছে না তখন তৃণমূল কংগ্রেসে এলেন। তার মানে তৃণমূল কংগ্রেস কি নিজেদেরকে এই জায়গায় নিয়ে গিয়েছিল যে সব কিছু করে যখন সেইখানে খুব একটা নাম করতে পারলাম না, চলো এবার তাহলে তৃণমূল কংগ্রেস করি, কারণ আমার অর্থের দরকার, আমি তোলাবাজি করতে হবে, আমাকে আলিশান বাংলো তৈরি করতে হবে। বাহ, দেখুন, বা আমি আমার পিসিআর টিমের পিঠ চাপড়ে দিতে চাই। দারুণ ছবি। না, এআই নয়, একদমই এআই নয়, কারণ দলের কর্মী। আমি যে বলছিলাম কিছুক্ষণ আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন তবে ত্রাণের টাকা যাবে। আপনার ওয়ার্ড অফিসের ভেতরে এত দিন ধরে এত কিছু রয়েছে, এত কিছু, আপনি একটা রঙিন জীবনে থাকছেন, আপনার বর্ণময় জীবন, আর তার আড়ালে কি সব চলছে অনন্যা দেবী। না, আমার কোনো ব্যক্তি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। আপনি যা খুশি করুন, যদি আপনি অন্যায় করেন আপনার বিচার হবে, কিন্তু আপনি সাধারণ মানুষের সঙ্গে যা করেছেন, 109 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে যেটা করেছেন, আপনি সেটা করতে পারেন। এখানে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা একটা কথা বারবার বলেছেন যে অনন্যা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তারপরে এই এলাকার বিজেপির যারা সমর্থক রয়েছেন তাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন, দেখে নেব। মেয়েকে নিয়ে কটু মন্তব্য করেছেন নাকি এই অনন্যা বন্দ্যোপাধ্যায়। আর কি করেছেন, কি কারনামা রয়েছে তার, আমরা একটা খাটেরও সন্ধান পেয়েছি, দেখাবো আপনাদের সেই খাটের ছবি। এই ওয়ার্ড অফিসে কথা বলছিলাম, এই খাটের ছবি দেখাই। এই 109 নম্বর ওয়ার্ডের যেটা ওয়ার্ড অফিস, সেই অফিসের ভেতর দেখুন। অফিসের ভেতরে ড্রেসিং টেবিল, আলমারি, এসি। উনি তো রোজ মেকআপ করতেন। বেডরুম আছে যেখানে আপনার খাট আছে রাখা, সেখানে মদের বোতল পেছনেই আছে। তো একটু নিয়ে চলুন আমাদের, আমরা একটু দেখবো। একেবারে ওয়ার্ড অফিসের পিছন দিকে একটা ছবি, তুমি দেখো এখানে খাট রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে। এই খাট, ডাইনিং টেবিল কি হতো দেখুন, ওয়ার্ড অফিসে কি হবে, অফিসে কাজ হবে, খাটে কি কাজ হয় আপনি ভালো করে জানেন, খাটে কি কাজ হতে পারে, ডাইনিং টেবিল কি হতে ভালো করে জানেন, সাজঘরে সোফার মধ্যে কি হতে ভালো করে জানেন। খাটে কাজ করেছে, ডাইনিং টেবিলে কাজ করেছে, ওয়ার্ড অফিসে কাজ করেছে। সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা, সাধারণ মানুষের কষ্টের জায়গাটা বুঝতে পারছি আমরা। এতদিন মুখ খোলার জায়গা ছিল না, এতদিন মুখ খোলার পরিস্থিতি ছিল না, কিন্তু আজ সামনে আসছে। আমি আবার বলছি যে সব কিছুর বিচার হবে, অবশ্যই হবে। জনতার আদালতে বিচার হয়েছে, এই সরকারটা চলে গেছে, আর এবার যে কজন হাতে গোনা, এখন তো স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না যে কে বিদ্রোহী, কে কালকে হঠাৎ করে বলবেন যে না আমি আর মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে নেই, আমি ঋতপন্থী তৃণমূলে, বা আমি কাকলিপন্থী তৃণমূলে, ইত্যাদি ইত্যাদি। এখন তো আবার এনসিপিআই হয়ে গেছে। যাই হোক, তারা একটা পেজও খুলে নিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা হাতে গোনা যে কজন তৃণমূল কংগ্রেসের সাংসদ এখনো রয়েছেন, তারা কতদিন এত দুর্নীতি করার পরেও, যে অভিযোগগুলো সরাসরি আপনাদের বিরুদ্ধে উঠেছে, এত দুর্নীতি করার পরেও বাইরে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বেরোননি, জেরা চলছে। সিআইডি জেরা করেছে, আপনার প্রশ্নের উত্তরে খুব একটা সন্তুষ্ট তারা হতে পারেননি, বেশ কিছু প্রশ্নের উত্তর, এবং ডিফার করেছে আপনার সঙ্গে কুণাল ঘোষের একই প্রশ্নের উত্তর। আপনি আজকের দিনেও ইডির দপ্তরে রয়েছেন, আপনি আগামীকালও হাজিরা রয়েছে আপনার। ডিজে বাজানোর কথা বলেছিলেন, আপনার বাড়ির বাইরে রোজ ডিজে বাজছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ইডির দপ্তরে রয়েছেন, এবং কখন বেরোবেন জানি না। গতকালের রেকর্ড ব্রেক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল 8.5 ঘন্টা ছিলেন, আর আজকে 10 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। 10 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে রয়েছেন। কি প্রশ্নের মুখোমুখি তাকে হতে হচ্ছে আমরা জানি না। এগুলো জিজ্ঞেস করা হবে যে কি হতো কাউন্সিলর অফিসগুলোতে, কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডির দপ্তর থেকে যদি বেরিয়েও যান, যখন ঘুমাতে যাবেন তখন আয়নার সামনে দাঁড়িয়ে যদি একবার নিজেকে প্রশ্ন করুন কি করেছেন। সামান্য কাউন্সিলর অফিসগুলো, ওয়ার্ড অফিসগুলো, সেখানে যদি খাট, আলমারি, সোফা, ঝাড়বাতি, এসি, মেকআপ কিট থাকতে পারে, তাহলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কি করেছেন আপনারা, সব বিচার হবে যেটুকু বাকি আছে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন সিএনএন।